মানে এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা আর তিলোত্তমার পিতার সঙ্গে কথা বলছি না, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে কথা বলছি। ভাবতে পারেন, সেটা তো হচ্ছে যার যার না, ভাবতে ব্যক্তিগত পারেন না, ব্যাপার। আপনি কিন্তু আমাকে ভাবতে বললেন যে ওরা গিয়ে গাড়ি না আটকালে আপনার কন্যার এই বিষয়টা উঠে আসতো না। শুনুন, কিন্তু যেটা দেখা গিয়েছিল, এখানে একটা মানে এরা এত মূর্খামি করছে এই জায়গাটায়। যখন যখন আমার মেয়ের গাড়ি আটকে ছিল, তখন আমার মেয়ের রীতিমতন পোস্টমর্টম হয়ে গেছে এবং পোস্টমর্টমের রিপোর্টও তৈরি করা হয়ে গেছে, তারপরে ওরা গাড়িটাকে আটকে। এরকম একটা প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা এরকম একটা ব্যাপার কেন, এই প্রশ্নের উত্তরও তো আমাদের খুঁজতে হবে। হ্যাঁ কেন, এটাই আমি আপনার কাছে জানতে চাই। কেন্দ্রে বিজেপি সরকার, মানে আপনাদের দল, এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজছি। মানে এই আমি বলছি, আপনি সিবিআই এর অপদার্থতার সুলুক বা উত্তর খুঁজতে খুঁজতে ভারতীয় জনতা পার্টিতে চলে গেলেন। এরপরে যদি আপনি আমাকে কোনো প্রশ্ন করেন, আমাকে নো কমেন্ট বলে ছেড়ে দিতে হবে। আমি একটা কথা বলি, সব খেলা আপনাদের নিয়মেই খেলতে হবে, এটা কে বলেছে? দাদা নমস্কার, আমার নাম অনিন্দ চৌধুরী, আমি একজন সাংবাদিক। বলুন। আমি আপনাকে ভেরি আনফর্চুনেট, মানে আমি আপনার কন্যার নামটা বলছি না, কিন্তু আপনি তিলোত্তমার পিতা, তাই তো? একটা গুঞ্জন, এই টিকিট পাওয়া, রাজনীতিতে সরাসরি আসা, এই একটা গুঞ্জন চলছে। আপনারা যদি ওয়ান্স অ্যান্ড ফর এবার একটু ক্লিয়ার করেন, মানে এই গুঞ্জনটা কতটা সত্যি, বা আপনারা এটা নিয়ে কি বলছেন? আমরা বিজেপিকে বলেছি, আমি না, আমার স্ত্রী এই পানিহাটি কেন্দ্রে নির্বাচনে লড়তে ইচ্ছুক বলে আমরা জানিয়েছি, এবং সেটা এই যে দল আছে, দল তার নিজস্ব বিচার বিবেচনা করে দেখবে, যদি টিকিট দেয় আমাদের, অবশ্যই আমরা ইলেকশনে লড়বো। সম্প্রতি আপনাদের বাড়িতে অর্জুন সিং গিয়েছিলেন আপনাদের সঙ্গে দেখা। না না, এটা এদিন থেকে ম্যাচিওর করেছে না তার আগে? অর্জুন সিং যেদিন গেছিলেন সেদিনও আমরা মানে সিদ্ধান্ত নেইনি যে ভোটে অংশগ্রহণ করব বা দলে যোগ দেবো। উনি কি প্রপোজালটা দিয়েছিলেন পলিটিক্সে আসার? মানে ইনডাইরেক্টলি বলেছিলেন, ডাইরেক্টলি উনি, সত্যি কথা বলে ডাইরেক্টলি উনি বলেছেন, আমি ডাইরেক্ট আপনাদের বলতে পারছি না যে আপনারা এই নির্বাচনে লড়ুন। আচ্ছা, এই ধরনের কথা বলেছেন। আপনারা নিশ্চয়ই সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গেই এটা নিয়ে কথা বলেছেন, মানে জয়েন করার বিষয়টা? এগুলো হচ্ছে পার্টির কিছু প্রোটোকল আছে, এখন তো আমরা পার্টির সদস্য, এগুলো ডিটেলস বলতে। ও আচ্ছা, আপনারা মানে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণ করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে এটা কি, এটা সে অর্থে আমরা আনুষ্ঠানিকভাবে দেখিনি তো, ওই জন্য বুঝতে পারলাম না। না, অনলাইনে যে হয়, অনলাইনে আমরা জয়েন করেছি। অনলাইনে আপনি এবং আপনার স্ত্রী দুজনেই? দুজন। এখন তো মনে হয় অনেক রকম প্রশ্ন উঠছে, আমি দেখছিলাম, আমি কারণ নাম নেব না, কিন্তু সিপিআইএম এর মুখপাত্রই বলা যায় তাদেরকে, তারা অনেকে নানা রকম ভিডিও টিডিও করে আপনাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। আপনারা ভারতীয় জনতা পার্টির সদস্য পদ যখন গ্রহণ করেছেন, তখন এই প্রশ্নটা করাই যায়। টিকিট দেখুন, আপনারা নিলেন বা নিলেন না সেটা অন্য বিষয়, সেটা তো ভোটের রাজনীতি, সেটা আপনারা এবং আপনাদের দল ঠিক করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যে ঘটনাটা ঘটেছিল, যে তদন্ত প্রক্রিয়া, সেটা তো সাবজুডিস, সেটা নিয়ে আমি ডিটেলসে যাব না, কিন্তু আপনাদের কি মনে হয় সঠিক অপরাধী কি গ্রেপ্তার হয়েছে, বা সঠিক অপরাধী কি চিহ্নিত হয়েছে? আমাদের যে কনফিডেন্স আছে ওই জায়গাটায়, এবং আমরা যে বিচার পাবোই, সেটা সেই পয়েন্ট থেকে আমাদের কোনো দল বা কেউ কোনো 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 রকম ভাবে সেই পয়েন্ট থেকে আমাদের ফিরিয়ে আনতে কেউ পারে না। আমি সেটা বলছি না দাদা, আমি বলছি যে সঠিক অপরাধী চিহ্নিত হয়েছে কিনা এটা। না 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 না, এখনো অনেক অপরাধী আছে, এবং সাপ্লিমেন্টারি চার্জশিট যখন আসবে নিশ্চয়ই আপনারাও দেখতে পাবেন। একটা কথা তো বলতেই পারি, এই যে একজন প্রিন্সিপাল, আমি নাম নিচ্ছি না, প্রিন্সিপাল আরজি করের, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, বিরুদ্ধে আপনাদের অনেক কঠোর অভিযোগ ছিল। রেপ এন্ড মার্ডার কেসেও অভিযুক্ত। হ্যাঁ, তার বিরুদ্ধে আপনাদের কঠোর অভিযোগ ছিল, কিন্তু দেখা যাচ্ছে সিবিআই তাকেও তো বেল দিয়ে দিল। বেল দিয়েছে মানে তাকে মুক্ত করে দিয়েছে। তাকেও কিন্তু প্রতি মাসে যখন শুনানি হয় তাকে হাজিরা দিতে হয়। সে তো হাজিরা তো মানে চুরি পকেটমারি কেসেও দিতে হয়, কিন্তু আমি বলছি ধরুন আরো অনেক অভিযুক্তকে সিবিআই তো বহু বছর জেলে রেখেছে, তার এগেনস্টেও সাপ্লিমেন্টারি চার্জশিটে তারাও, তাদের নামও, তারাও
মানে সাপ্লিমেন্টারি কিছু যদি মনে না করেন, মানে সাপ্লিমেন্টারি চার্জশিটে কি থাকবে এটা আপনারা এত কনফিডেন্টলি বলছেন কি করে? কারণ এটা তো অভিজিৎ মন্ডল আর সন্দীপ ঘোষ তো বলতেই পারি, এটা তো কোনো ব্যাপারই না, এটা তো এদের বিরুদ্ধে না, সাপ্লিমেন্টারি আপনি বললেন যে আরো গ্রেপ্তার হবে অপরাধীরা, সঞ্জয় রায় বাদ দিয়েও। মানে আমি জানতে চাইছি যে এই কনফিডেন্সটা নিয়ে আপনারা বলছেন কি করে? আইনি বিষয়টা নিয়ে আপনি বেশি ইয়ে করবেন না, আইনি বিষয়, এটা আইনি বিষয়, এই ব্যাপারটা দেখুন, আমি কিন্তু আপনার সঙ্গে খুব গ্রেসফুলি এবং আপনাকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, আপনি এরকম না সম্মান দিয়ে চার্জ করে বলবেন না অনুগ্রহ করে। যেহেতু আমাদের এটা বিচারাধীন বিষয়, এই ব্যাপারে বিচারাধীন বিষয় শুধু আমার প্রশ্নের ক্ষেত্রে কেন, আপনার উত্তরের ক্ষেত্রেও তো বিচারাধীন বিষয় হওয়া উচিত। মানে আপনারা প্রায়র সেটা জানছেন কি করে, আমার প্রশ্নটা এখানে। সে যদি আপনি আমাদের যে পেপারটা আছে আমাদের কাছে, সিবিআই যে পেপার দিয়েছে সেখানেই আছে। না, সিবিআই এর পেপার তো পাবলিক ডোমেনে আছে। না 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 না, কিছু পেপার আমাদের নিজস্ব ব্যক্তিগতভাবে সিবিআই এর কাছ থেকে পাওয়া আছে। ব্যক্তিগতভাবে সিবিআই আপনাদের কাগজ দিয়েছে? আছে। সিপিআইএম এর তরফে মূল বক্তব্যটা হচ্ছে ওরা গিয়ে গাড়ি না আটকালে আপনার কন্যার এই বিষয়টা উঠে আসতো না। কিন্তু যেটা দেখা গিয়েছিল, এখানে একটা মানে এরা এত মূর্খামি করছে এই জায়গাটায়। যখন আমার মেয়ের গাড়ি আটকে ছিল তখন আমার মেয়ের রীতিমতন পোস্টমর্টম হয়ে গেছে এবং পোস্টমর্টমের রিপোর্টও তৈরি করা হয়ে গেছে, তারপরে ওরা গাড়িটাকে আটকেছে। এবং দাদা, আমি যদি ভুল না বলি, আপনি একটু আমায় রেকটিফাই করবেন, আমি যদি ভুল না বলি, যতক্ষণে এই মীনাক্ষী এবং আর যারা ছিল তারা গাড়ি আটকেছে, ততক্ষণে তো এটা নিয়ে আর কোনো সংশয় ছিল না যে এটা মানে কি বিভৎস একটা ক্রাইম, এটা নিয়ে তো আর কোনো সংশয় ছিল না। অলরেডি তো সেই ইনভেস্টিগেশন তো শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, সুতরাং এই কথাটা কেন, মানে এই একটা ন্যারেটিভ এরা কেন আনলো যে ওরা গাড়ি না আটকালে আত্মহত্যাটা যে আত্মহত্যা নয়, এটা যে একটা বড় ক্রাইম সেটা প্রমাণ হতো না, এই কথাটা ওরা কেন বললো? বাঙালিকে এই যে দলগুলো কিছু বলা যায়, 34 বছর বামপন্থীরা ক্ষমতায় থেকে বাঙালিকে যেমন মূর্খ বানিয়ে রেখেছিল, এখনো তারা ভাবে যে বাঙালি মূর্খ হতে পারে, বাঙালিদের মূর্খ ভাবতে পারে, কিন্তু আমাদের যে মূর্খ ভাব যেটাই আমাদের সবচেয়ে খারাপ লাগে। না, বাঙালি মূর্খ বলতে বাঙালিদের মূর্খ বানিয়ে রাখার একটা প্রবণতা চালু হয়েছে, মানে ভুল বোঝানো আর কি। হ্যাঁ, ভুল বোঝানো যায় কাদের, যারা, কারণ এটা কিন্তু একটা সাংঘাতিক কথা। মানে ওরা বলছে ওরা গাড়ি না আটকালে ওটা আত্মহত্যাই বলা হতো, কিন্তু এটা তো মিথ্যে কথা। সেটা তো সাধারণ মানুষের সামনে আমাদের তো করতে হবে, সাধারণ মানুষ বুঝবে তখন ওদের ধিক্কার দেবে, এটা ওরা বোঝে না। আপনাদেরকে প্রকাশ্য প্রেসে, প্রকাশ্য বলতে আপনাদের মুখ ব্লারই ছিল, কিন্তু প্রেস বাইটে সরাসরি আপনাদেরকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে, সিবিআই ওয়ার্থলেস। সেটা তো আপনারা 2011 সাল থেকে দেখছেন। এই রাজ্যে তদন্তগুলো এরকম হয় কেন, সেটাও তো একটা বিবেচনার ব্যাপার আছে। একটা ছোট্ট ইনফরমেশন, আপনি শিক্ষিত মানুষ, আপনি বুঝবেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআই এর সাকসেস রেট 2% নিচে। হ্যাঁ, বাকি রেস্ট অফ ইন্ডিয়াতে, আমি আপনাকে করছি না, রেস্ট অফ ইন্ডিয়াতে সিবিআই এর সাকসেস রেট অ্যারাউন্ড 1.5% বা তার নিচে। এরকম একটা প্রিমিয়ার গোয়েন্দা সংস্থা এরকম একটা ব্যাপার কেন, এই প্রশ্নের উত্তরও তো আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, কেন, এটাই আমি আপনার কাছে জানতে চাই। কেন্দ্রে বিজেপি সরকার, মানে আপনাদের দল, এই প্রশ্নেরই উত্তর আমরা খুঁজছি। সুতরাং মানে আমি বলছি, আপনি সিবিআই এর অপদার্থতার সুলুক বা উত্তর খুঁজতে খুঁজতে ভারতীয় জনতা পার্টিতে চলে গেলেন। না না না, সেরকম ঠিক নয়। এই বললাম যে এই যে পার্টির যেহেতু সদস্য, এখন পার্টির কতগুলো প্রটোকল আছে, এগুলো বলা যাবে না, এই সমস্ত বিষয়গুলো। না, এটা তো পার্টির প্রটোকল। আমি কি থোড়ি জিজ্ঞেস করছি যে আপনাদের পার্টি কোথা থেকে চাঁদা নেয়, আমি সেটা বলছি। আমি বলছি আমি একজন পিতার সঙ্গে কথা বলছি, আমি ভারতীয় জনতা পার্টি কর্মীর সাথে কথা বলছি না কিন্তু। না, আমি ভারতীয় জনতা পার্টির কর্মী এখন, বিশেষ করে আপনি এখন আর পিতা এটা আপনার পরিচয় নয়, আপনি আমাদের। হ্যাঁ, এখন আপাতত সেটা আপনি ভাবতেই পারেন। মানে এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা আর তিলোত্তমার পিতার সঙ্গে কথা বলছি না, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার সঙ্গে কথা বলছি। ভাবতে পারেন, সেটা তো ভাবতে পারেন না, আপনি কিন্তু আমাকে ভাবতে বললেন। হ্যাঁ, সেরকমই যদি ভাবেন তাহলে তাই হবে। না, যদি ভাবেন না, আপনি আমায় ভাবতে বললেন দাদা। আপনি আমাকে এত এমন জেরা করছেন। আমি জেরা করছি?
আমি আপনাকে জেরা করার আমার কোনো অধিকারই নেই। শুনুন, আমি এই তো ব্যাপারে সাংবাদিক, আমি জেরা করবো কেন? আমার খুব পার্টিনেন্ট একটা খুব স্পেসিফিক প্রশ্ন ছিল যে আপনি বললেন সিবিআই অপদার্থ। আগেই বললাম এই ব্যাপারটায় আমি কোনো উত্তর দেই। কোনটায়? এই যে সিবিআই অপদার্থ? সিবিআই অপদার্থতা সেগুলো আপনি না, আমি বলছি আপনাদের মুখ থেকেই তো বেরিয়েছিল। আপনি বললেন যে ওদের সাকসেস রেট বলে কি একটা বলছিলেন, পশ্চিমবঙ্গে 2%-এর নিচে। একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন সবই। একটু অপেক্ষা করতে হবে আপনাদের, ধৈর্য ধরতে আমরা তো হবে। অপেক্ষা করিনি, আমরা তো আমাদের তো মানুষ তো অপেক্ষা করেনি। অনেক মানুষ, সেই মনে আছে দাদা, দাবি এক দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কেউ তো অপেক্ষা করেনি। কয়েকজন পুলিশ কর্মীর চোখ উপড়ে নেওয়া হলো, হাত ভেঙে দেওয়া হলো, কেউ তো অপেক্ষা করেনি। আপনাদেরকে সামনে রেখে, আপনাদেরকে সামনে রেখে একটু ধৈর্য, আপনার ধৈর্য ধরতে হবে। আমরা তো ধৈর্য ধরেই আছি। আমরা যারা বাংলার মানুষ, যারা বাংলাটাকে ভালোবাসি, কলুষিত হতে দিতে চাই না, আমরা তো ধৈর্য ধরেই আছি। আর একটু ধৈর্য ধরুন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিশ্চয়ই পাবো, কিন্তু আমি বলছি আপনারা বলেছিলেন সিবিআই অপদার্থ, মানে সিবিআই কে চালায় অমিত শাহ। অমিত শাহের হাত থেকে আপনারা আবার বিজেপির টিকিট নিয়ে নিচ্ছেন, আমি এটাই জিজ্ঞাসা করছি। কার্যকারী হয় তাহলেও সেই উত্তর পেয়ে যাবেন তখন। না, সবকিছু ভাববাচ্চে বললে কি করে হবে? আপনারা তো মুখ্যমন্ত্রীকে, আপনারা মনে পড়ে, আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, মুখ্যমন্ত্রীর মুখ দেখলে দিন খারাপ যায় বলেছিলেন। আমরা জানি দাদা, মনে পড়ে আপনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর মুখ দেখলে দিন খারাপ যায়। হ্যাঁ, আপনার স্ত্রী বলেছিলেন। এটা তো বলছি। না মানে আমি বলছি, তাহলে তখন ধৈর্য ধরেননি তো, তাহলে এখন আমরা প্রশ্ন করার সময় ধৈর্যটা কেন ধরবো? এটা একটু আমাদের নিশ্চয়ই আমাদের কাছে সেরকম কোনো ব্যাপার আছে, নইলে আমরা কেন এরকম এই ব্যাপারটাই তো বুঝতে চাইছি আর কি। এটা প্রকাশ্যে আনতে পারবো না। আমি 10 সেকেন্ডে আপনাকে এক লাইনে বলি, আপনার সন্তানের ওপর পাশবিক অত্যাচার, আপনার সন্তানের সেই ঘটনা, সেই নোংরাতর ঘটনা, সেইটা সারা বাংলাকে, সারা ভারতকে, সারা পৃথিবীকে নাড়িয়ে দেয়। সেই ঘটনার তদন্তে প্রথমে আসে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে চিহ্নিত করে, গ্রেপ্তার করে, ইনভেস্টিগেশন ইনিশিয়েটেড হয়, সঞ্জয় রায় অ্যারেস্টেড হয়। বিভিন্ন মহল থেকে, রাজনৈতিক অনেক ব্যক্তিদের মুখ থেকে প্রতিবাদ হয় যে কলকাতা পুলিশ অপদার্থ। সিবিআই দায়িত্ব নেয়, সিবিআই তারপরে 1 মিলিমিটার এগোতে পারেনি, তদন্ত কলকাতা পুলিশের জায়গাতেই দাঁড়িয়ে। আমার এই সপ্তাহ পরে প্রশ্নটা হচ্ছে, আপনারা বলেছিলেন সিবিআই অপদার্থ, তাহলে সেই অমিত শাহের সিবিআই অপদার্থ, আর অমিত শাহের দলের কারিয়াকর্তা হলেন তিলোত্তমার বাবা মা। আমার এটুকুই প্রশ্ন। বললাম যে একটু অপেক্ষা করুন, সব আমরা অপেক্ষা করে আছি তো, সেই তো 8ই আগস্ট মধ্যরাত, 9ই আগস্ট 2024, আমরা তো অপেক্ষায় আছি। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনার সব প্রশ্নের জবাব। আপনারা ভারতীয় জনতা পার্টিটা কেন জয়েন করলেন? আমি তো এইটুকু সামান্য, এর সাথে তো সিবিআই এর কোনো সম্পর্ক নেই। এটা তো শুনুন, আমি তো বললাম আমরা এখন সদস্য পার্টি, সুতরাং এই প্রটোকলটা মান্য দেয়। এটা কোনো প্রোটোকল না, এটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমি আপনাকে বলি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট আলোচনা করতে যাই তাহলে পার্টি প্রটোকলটা ভাঙবে। না, পার্টি প্রোটোকল ভাঙবে না, আমি বলছি এটা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেট। আমাদের আজকে যে দাদা, আপনারা তো সিবিআই, আপনারা তো অনেক আইনজীবীদের সঙ্গেও কথা বলেন, সিবিআই এর সঙ্গে কথা বলেন, আমি আপনাকে যা ধরিয়ে দিতে কনস্টিটিউশনাল কথা বলেন, তাহলে এরপরে যদি কথা বলেন আমাকে নো কমেন্ট বলেই ছেড়ে দিতে হবে। আমি তো আপনার থেকে একটা সামান্য উত্তর চাইছি। আপনি যদি এরপরে আমাকে না, অপদার্থ সিবিআই আপনারাই বলেছিলেন তো। এরপরে যদি আপনি আমাকে কোনো প্রশ্ন করেন আমাকে নো কমেন্ট বলে ছেড়ে দিতে হবে। আমি একটা কথা বলি, সব খেলা আপনাদের নিয়মেই খেলতে হবে, এটা কে বলেছে? আপনার ইচ্ছে হলে আপনি খেলুন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা খেলছি না তো, খেলছেন তো আপনারা। না, এবার রাখছি। আপনারা বলেছিলেন যে, আমি কিন্তু এটা এক্সপেক্ট করিনি দাদা, আপনি মুখের ওপর ফোনটা কেটে দিলেন। হ্যাঁ, আর কোনো কথা বলবো না এই ব্যাপারে। আমি নমস্কার আপনার সঙ্গে। কেন আমাদের তো দাদা এটা করবেন না, এটা আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে এত সুন্দর করে কথা বললাম, এটাই কি আমার প্রাপ্য? এই ব্যাপারে আপনাকে কোনো কৈফিয়ত আমি দেবো না, এবং কোনো কোশ্চেন কেন দেবেন না? আমি ধরে ফেলেছি বলে? কোনো কোশ্চেনের উত্তর আমি দেবো না। আমি ধরে ফেলেছি বলে? না, সেটা আপনি রেগে গেছেন? যা খুশি বলুন।